where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আজকের টেলি ক্লাসে তোমাদের স্বাগত। আমি রঞ্জু মিশ্র, সাহেবনগর স্কুলের ভূগোল শিক্ষক। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে আমাদের এই টেলি ক্লাসগুলি মালদা জেলা প্রশাসন এবং মালদা শিক্ষা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হচ্ছে, যা রাজ্য তথা জেলার ক্ষেত্রে যথেষ্ট প্রশংসনীয় একটি পদক্ষেপ। এবং এর সাথে সাথে তোমাদের যে অংশগ্রহণ সেটাও যথেষ্ট, তোমরাও তার জন্য যথেষ্ট কৃতিত্বের অধিকারী। তো আজকে আমি ভূগোল ক্লাস 9-এর যে বিষয় নিয়ে আলোচনা করব বা পড়াবো, সেটা প্রথমেই আমি বোর্ডে লিখে নিয়েছি। তার কারণ এর আগের দিনের ক্লাস তোমরা যারা যারা করেছো আমার ক্লাস, তারা হয়তো দেখে থাকবে যে শেষের দিকে সময়ের অভাবে কিছু অংশ সেইভাবে আলোচনা করা হয়ে ওঠেনি। সেই জন্য আজকে আমি প্রথমেই বোর্ডে লিখে নিয়েছি। এবং এর আগের ক্লাসে আমি বলেছিলাম যারা আমার ক্লাস করছো তারা অবশ্যই একটি খাতা এবং কলম সাথে নিয়ে বসবে, যাতে তোমরা এই বোর্ডের লেখাগুলো লিখে নিতে পারো এবং পরবর্তী সময়ে যখন তোমরা পড়বে বা আমার ক্লাসটা মনে করার চেষ্টা করবে, জাস্ট পয়েন্টগুলো দেখলেই তোমাদের ক্লাসের আলোচনার বিষয়গুলি মনে পড়ে যাবে বা সহজবোধ্য হবে। তো আমি আজকের বিষয়ে চলে আসছি। প্রথমেই দেখো, আজকের বিষয় ভূগোল, একক পশ্চিমবঙ্গ এবং উপ একক কৃষিকাজ, শিল্প, শহর, বন্দর ও নগর। আশা করি পশ্চিমবঙ্গের প্রাকৃতিক যে অংশটা সেটা তোমাদের এর আগের ক্লাসে আলোচনা হয়েছে। আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে। যেমন এখানে লেখা আছে, দেখতে পাবে কৃষিকাজ, শিল্প, শহর, বন্দর এবং হচ্ছে নগর। প্রথমেই আমি কৃষিকাজ নিয়ে আলোচনা করব। যাদের লেখা পড়তে অসুবিধা হচ্ছে, বোর্ডে কি লেখা আছে, তারা আমার শব্দ শুনবে এবং শব্দ শুনে বোঝার চেষ্টা করবে আমি ঠিক কোন জিনিসটা ওখানে লিখেছি। হয়তো লেখা ছোটোর জন্য অনেকে বুঝতে নাও পারে, তো শব্দ বা আমি কি কথা বলছি সেটা শোনার চেষ্টা করবে বারবার। তো কৃষিকাজ, প্রথমেই আমরা কৃষিকাজ বলতে কি বোঝায় সেটা একটু জেনে নিই। কৃষিকাজ হচ্ছে আমাদের স্বাভাবিক উদ্ভিদ বা যে জীবজগতের স্বাভাবিকভাবে বংশ বৃদ্ধি হয় এবং তার যে প্রক্রিয়া, স্বাভাবিক বৃদ্ধির যে প্রক্রিয়া, সেটাকে কাজে লাগিয়ে মানুষ যখন খাদ্যদ্রব্য উৎপাদন করে তখন তাকে কৃষিকাজ বলে। আবার বলছি, স্বাভাবিক উদ্ভিদ বা প্রাণীর স্বাভাবিক বৃদ্ধির যে প্রক্রিয়া তাকে কাজে লাগিয়ে মানুষ যখন খাদ্যদ্রব্য উৎপাদন করে তখন তাকে কৃষিকাজ বলে। যেমন তোমরা জানো, গাছ বড় হয়, যেমন ধান গাছ স্বাভাবিকভাবেই বাড়তে পারে, তার বৃদ্ধির প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে আমরা ধান উৎপন্ন করছি, ধান থেকে চাল হচ্ছে, যা খাদ্যদ্রব্য হিসেবে আমরা ব্যবহার করি। অথবা আমরা অনেক সময় তোমাদের বাড়ির আশেপাশে দেখেছো পোলট্রি ফার্ম তৈরি হচ্ছে, সেখানে পোলট্রি মুরগিকে বৃদ্ধিকে কাজে লাগিয়ে সেখান থেকে মাংস উৎপাদন করা হচ্ছে, অর্থাৎ খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে। পোলট্রি ফার্মও কিন্তু এক প্রকার কৃষিকাজ। অথবা মৎস্য চাষের ক্ষেত্রেও একই, মৎস্য চাষও কিন্তু এক প্রকার কৃষিকাজ। শুধুমাত্র যে আমরা ফসল উৎপাদনকে কৃষিকাজ বলবো সেটা কিন্তু নয়। তো কৃষিকাজের সংজ্ঞার পর আমি পশ্চিমবঙ্গের কৃষিকাজ নিয়ে একটু আলোচনা করব। পশ্চিমবঙ্গে তোমরা মোটামুটি বাড়ির আশেপাশে দেখেছো সব ধরনের কৃষিজ ফসল চাষ হয়। ধান, পাট, ছোলা, ডাল, ভুট্টা, বিভিন্ন ধরনের কৃষিজ ফসল চাষাবাদ হয়। তোমরা মালদাতে রেশম চাষও দেখে থাকবে, সেটাও কিন্তু কৃষির অন্তর্গত। মূলত পশ্চিমবঙ্গ 3টে কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে গোটা ভারতবর্ষে একটি বিশেষ স্থান দখল করে। তার মধ্যে 3টে কৃষিজ ফসল কি কি? একটি ধান, একটি পাট এবং একটি হচ্ছে চা। তোমাদের সিলেবাসে এই 3টে কৃষিজ ফসল সম্পর্কে ডিটেলসে আলোচনা করা আছে।
তো প্রথমে আমি ধান নিয়ে আলোচনা করব। ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষে প্রথম স্থানের অধিকারী, এটা মাথায় রাখতে হবে। ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থানের অধিকারী, তার মূল বা মুখ্য কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলের অন্তর্গত, এবং এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলের উর্বর পলিমৃত্তিকা যেগুলো, সেগুলো ধান চাষের পক্ষে সবচেয়ে অনুপযুক্ত। এছাড়াও অন্যান্য জলবায়ুগত কারণ তো রয়েছেই। তো ধান সম্পর্কে আলোচনার প্রথমেই একটু চার্টটা তোমরা দেখে নাও। এখানে আমি মোটামুটি 9টা কলাম করেছি এবং 4টে রো করেছি। প্রথম কলাম ফার্স্ট রোতে কি লেখা আছে, কৃষিজ ফসলের নাম, এখানে পরপর কৃষিজ ফসলের নাম আছে। তারপরে জলবায়ু, 3টে কৃষিজ ফসলে কী কী ধরনের জলবায়ু প্রয়োজন সেটা লেখা আছে, মৃত্তিকা কীরকম প্রয়োজন সেটা লেখা আছে, জলসেচ কীরকম প্রয়োজন সেটা লেখা আছে, ভূমির প্রকৃতি কী ধরনের হওয়া উচিত কৃষিকাজের ক্ষেত্রে সেটা লেখা আছে, রাসায়নিক সার বা কীটনাশকের প্রয়োগ হয় কিনা সেটা লেখা আছে, দক্ষ শ্রমিকের প্রয়োজন আছে কি না সেটা লেখা আছে, ছায়া প্রদানকারী বৃক্ষ ও জলাশয়ের প্রয়োজনীয়তা আছে কি নাই সেটা লেখা আছে। তারপরে আছে বন্টন, অর্থাৎ ধান পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পাওয়া যায়। এই ছকটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, তোমরা যখন বইয়ে এই 3টে কৃষিজ ফসলের বর্ণনা পড়বে তখন দেখবে অনেক বড় বর্ণনা আকারে দেওয়া আছে। তোমরা যদি জাস্ট এই ছকটা করে নিয়ে ছকটা মাথায় রাখতে পারো তাহলে নতুন করে তোমাদের আশা করি বই পড়ার দরকার পড়বে না। আমার যে ক্লাস, সেই ক্লাসেই তোমাদের এই বিষয়টি ধাতস্থ হবে বা আত্মস্থ হয়ে যাবে। কৃষিজ ফসলের এই যে পয়েন্টগুলো আমি দিয়েছি, জলবায়ু, মৃত্তিকা, জলসেচ, ভূমির প্রকৃতি, রাসায়নিক সার, কীটনাশক, দক্ষ শ্রমিক, ছায়া প্রদানকারী বৃক্ষ, এগুলো সব অনুকূল ভৌগোলিক পরিবেশের মধ্যে পড়ে। আমি এখানে লিখে দিয়েছি ভৌগোলিক পরিবেশ, এগুলো অনুকূল ভৌগোলিক পরিবেশের মধ্যে পড়ে। আবার বলছি, এই ছকটি সম্পূর্ণ খাতার মধ্যে তোমরা লিখে নিবে, যথেষ্ট তোমরা সময় পাচ্ছ বোর্ডের সামনে লেখার, লিখে নিবে, কারণ এই ছকটি মুখস্থ করলে বা এই ছকটি মনে রাখতে পারলে ভবিষ্যতে তোমাদের যে 3টি কৃষিজ ফসল রয়েছে সে সম্পর্কে আর বই পড়ার খুব একটা প্রয়োজন হবে না। এবার একটু বিস্তারিত আলোচনায় আসছি। তো প্রথম কৃষিজ ফসল ছিল আমাদের পশ্চিমবঙ্গের, যেটা হচ্ছে ধান। সেটা সবচেয়ে বেশি পরিমাণে পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়, ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকারী। ধানের আবার 3টে ভাগ রয়েছে। পশ্চিমবঙ্গে যে ধান উৎপন্ন হয় তার 3টে শ্রেণী, একটি আউশ, একটি আমন আর একটি হচ্ছে বোরো। এই 3টে ধান আমরা কোন সময় কীভাবে বুঝবো 3টে কোন ধান? 3টে ধানের সময়, অর্থাৎ 3টে ধান রোপণের সময় ভিন্ন ভিন্ন রয়েছে। আউশ ধান, যেটা আউশ ধান রোপণ করা হয় গ্রীষ্মকালে, আমন ধান যেটা সেটা রোপণ করা হয় বর্ষাকালে জলের সাহায্যে, বোরো ধান যেটা সেটা রোপণ করা হয় শীতকালে। তো এই 3টে ধান আমাদের পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়, আউশ, আমন এবং বোরো। 3টে ধান কোন সময় হয়? আউশ ধান গ্রীষ্মকালে চারা রোপণ করা হয়, আমন ধান বর্ষাকালে চারা রোপণ করা হয় এবং বোরো ধান শীতকালে চারা রোপণ করা হয়। এদের আবার 3টে আলাদা নামও দেওয়া যেতে পারে। আউশ ধান যেটা, সেটা হচ্ছে জায়িদ শস্য। জায়িদ শস্য কোনগুলো? জায়িদ শস্য সেগুলো যেগুলো গ্রীষ্মকালে রোপণ করা হয়। আমন ধান খারিফ শস্য। খারিফ শস্য কোনগুলো? যেগুলো বর্ষাকালে রোপণ করা হয়। বোরো ধান রবি শস্য। রবি শস্য কোনগুলো? যেগুলো শীতকালে রোপণ করা হয়। ধানের জন্য জলবায়ু কীরকম প্রয়োজন? জলবায়ুর মধ্যে 2টো প্রধান ভাগ, একটা তাপমাত্রা, অপরটি হচ্ছে বৃষ্টিপাত। তাপমাত্রা কতটা প্রয়োজন? ধান রোপণের জন্য বা ধানের ভালো উৎপাদনের জন্য 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি তাপমাত্রা প্রয়োজন। বৃষ্টিপাত কেমন প্রয়োজন? 150 থেকে 200 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত প্রয়োজন ধান উৎপাদনের ক্ষেত্রে। মৃত্তিকা কেমন লাগবে? মৃত্তিকা সাধারণত উর্বর পলি মৃত্তিকার প্রয়োজন হয়। আমি আগে বলেছি পশ্চিমবঙ্গ নিম্ন গাঙ্গেয় সমভূমির অন্তর্গত একটি রাজ্য, যেখানে গাঙ্গেয় সমভূমির উর্বর পলি মৃত্তিকা কিন্তু ধান চাষের জন্য সবচেয়ে উপযোগী। তো মৃত্তিকা একটা বড় ফ্যাক্টর, একটি বড় প্রাকৃতিক পরিবেশের অংশ ধান উৎপাদনের ক্ষেত্রে। জলসেচ, ধান উৎপাদনের জন্য জলের প্রয়োজন হয়। যদি বর্ষাকালে চাষাবাদ হয় তাহলে সেক্ষেত্রে বর্ষার জল যথেষ্ট, কিন্তু যদি বর্ষাকালে চাষাবাদ না হয় সেক্ষেত্রে ধানের চারার জন্য
প্রয়োজনীয় জলের প্রয়োজন হয়, যার জন্য উন্নত জলসেচ ব্যবস্থা অবশ্যই থাকা প্রয়োজন। ভূমির প্রকৃতি, ধান উৎপাদনের ক্ষেত্রে সমতল ভূমির প্রয়োজন, কারণ তোমরা যাদের বাড়ির আশেপাশে ধানের চাষ হয় তারা দেখেছো ধান চারা রোপণের পর ধানের যে জমি সেখানে প্রচুর পরিমাণে জল থাকে, সেই জল না থাকলে চারা গাছের বৃদ্ধি স্বাভাবিকভাবে হতে পারে না। রাসায়নিক সার ও কীটনাশক, ধান চাষের ক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক ঔষধ প্রয়োগের প্রয়োজন, কারণ প্রায়ই শেষের দিকে ধানে প্রচুর পরিমাণে পোকা লেগে যেতে পারে, সেই জন্য কীটনাশক সারের প্রয়োজন। রাসায়নিক সার কেন প্রয়োজন? ধানের উৎপাদন বাড়ানোর জন্য রাসায়নিক সার প্রয়োজন। যদিও আগে বলতে বিগত 10-20 বছর যদি ধরি রাসায়নিক সারের প্রয়োগ বেশি মাত্রায় ছিল, তবে আধুনিক যুগে আমরা জৈব সারের প্রয়োগও অনেক ক্ষেত্রে দেখতে পাই। তাই এখানে রাসায়নিক সার পয়েন্টের ক্ষেত্রে তোমরা রাসায়নিক সারের সাথে সাথে জৈব সার পয়েন্টও করতে পারো। অনেক ক্ষেত্রে অর্গানিক ফার্মিং হচ্ছে যেখানে জৈব সারের প্রয়োগ চলছে। দক্ষ শ্রমিক, ধান চাষের জন্য চারা রোপণ, ধান কাটা, ধান মাড়াই করা ইত্যাদি কাজের জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন। ছায়া প্রদানকারী বৃক্ষ ও জলাশয়, ধানের ক্ষেত্রে এই পয়েন্টের কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, 5 মার্কের প্রশ্ন আসতেই পারে। সেক্ষেত্রে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আমরা মোটামুটি 5টা পয়েন্ট যদি লিখি, 5টা পয়েন্ট 5 নম্বরের জন্য যথেষ্ট। শুধু পয়েন্টটাকে আমরা বিস্তৃতভাবে আলোচনা করতে হবে, কিন্তু আমরা মনে রাখার সুবিধার জন্য ছকের আকারে শুধু জাস্ট পয়েন্টটা মনে রাখবো। আরও একবার বলে দিচ্ছি, কৃষিজ ফসলের প্রথম ছিল ধান। ধানের 3টে শ্রেণী ছিল, আউশ, আমন, বোরো। আউশ ধান গ্রীষ্মকালে রোপণ করা হয়, আমন বর্ষাকালে রোপণ করা হয়, বোরো শীতকালে রোপণ করা হয়। আউশ জাইদ শস্যের অন্তর্গত, আমন খারিফ শস্যের অন্তর্গত, বোরো রবি শস্যের অন্তর্গত। জলবায়ুর ক্ষেত্রে উষ্ণতা, বৃষ্টিপাত দুটো ফ্যাক্টর। উষ্ণতা কত লাগে? 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন। বৃষ্টিপাত 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। মৃত্তিকা কেমন লাগে? উর্বর পলিমৃত্তিকা লাগে। জলসেচের ব্যবস্থা, উন্নত জলসেচ ব্যবস্থা থাকা প্রয়োজন। ভূমির প্রকৃতি কীরূপ হওয়া দরকার? সমতল ভূমিরূপ হওয়া দরকার, যাতে জল সহজে দাঁড়িয়ে থাকতে পারে। রাসায়নিক সার ও কীটনাশক অথবা জৈব সারের ব্যবহার করা হয়ে থাকে বা জৈব সারের ব্যবহার প্রয়োজন। দক্ষ শ্রমিক প্রয়োজন। ছায়া প্রদানকারী বৃক্ষ, এই পয়েন্টের কোনো দরকার নেই এখানে, সেই জন্য আমি এখানে নেই লিখে রেখেছি। পয়েন্ট লিখলেও কোনো দরকার হবে না। এবার আসি বন্টন। ধান পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পাওয়া যায়? আমি যদি ধান পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পাওয়া যায়, পশ্চিমবঙ্গের বন্টনে ধানকে 3টে অঞ্চলে ভাগ করা যেতে পারে। একটা অত্যাধিক ধান যেখানে উৎপন্ন হয়, অত্যাধিক ধান উৎপাদক অঞ্চল। দ্বিতীয় মাঝারি ধান উৎপাদক অঞ্চল, এবং তৃতীয় নিম্ন বা কম ধান উৎপাদক অঞ্চল। 3টে ভাগে যদি ভাগ করি, 3টে ভাগের মধ্যে প্রথম যেটা অংশ বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি, এই যে 4টে জেলার নাম লিখেছি, এখানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়, তাই এই 4টির নাম অত্যাধিক ধান উৎপাদক অঞ্চলের মধ্যে চলে আসবে। তারপরে মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গায় মাঝারি পরিমাণে ধান উৎপন্ন হয়, মাঝারি ধান উৎপাদক অঞ্চলের মধ্যে পড়ে আসবে। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, এই সমস্ত অঞ্চলে কম ধান উৎপন্ন হয়, তাই এটি কম ধান উৎপাদক অঞ্চলের মধ্যে চলে আসবে। এর সাথে সাথে তোমরা পশ্চিমবঙ্গের মানচিত্র অঙ্কন করে 3টে অঞ্চলে ভাগ করে যদি পরীক্ষায় আসে ধান উৎপাদক অঞ্চলের বর্ণনা, পশ্চিমবঙ্গে ধান উৎপাদক অঞ্চলের বর্ণনা দাও, তাহলে 3টি ভাগে তোমরা আলোচনা করতে পারো। 1 অত্যাধিক ধান উৎপাদক অঞ্চল, 2 মাঝারি ধান উৎপাদক অঞ্চল, এবং 3 কম ধান উৎপাদক অঞ্চল। তার সাথে সাথে মানচিত্রে ছবি অঙ্কন করে, পশ্চিমবঙ্গের ছবি অঙ্কন করে 3টে অঞ্চলে ভাগ করে শেডের সাহায্যে সেটা তোমরা পরীক্ষায় দেখাতে পারো। এরপরের কৃষিজ ফসলে চলে আসছি। পাট। পাট পশ্চিমবঙ্গের অর্থকারী ফসল। পাট উৎপাদনেও পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে। পাট সাধারণত পশ্চিমবঙ্গে 2 ধরনের হয়, সাদা পাট এবং তোষা পাট। এখানে লেখা আছে সাদা পাট এবং তোষা পাট। সাদা পাট কোনগুলো? যেগুলো যে কোনো ধরনের নদী অববাহিকা অঞ্চলে হয়। পশ্চিমবঙ্গের যে কোনো নদী অববাহিকা অঞ্চলে যে পাট উৎপন্ন হয় সেটা সাদা পাট। মনে রাখার সুবিধার জন্য বলছি। তোষা পাট কোনগুলো? শুধুমাত্র গঙ্গা নদীর প্লাবন সমভূমি অঞ্চলে, এখানে নদীর নাম উল্লেখ করতে হচ্ছে, শুধুমাত্র গঙ্গা নদীর প্লাবন সমভূমি অঞ্চলে যে পাট উৎপন্ন হয়
তাকে আমরা তোষা পাট বলবো। তোষা পাট উৎকৃষ্ট শ্রেণীর এবং তোষা পাট পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পাট শিল্পের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। এবার আসি পাট উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ। পাট উৎপাদনের জন্য জলবায়ুর ক্ষেত্রে আবার একই জিনিস, দুটো জিনিস দরকার, একটা উষ্ণতা আর একটা বৃষ্টিপাত। উষ্ণতা কত? 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখো ধানের সাথে এর একটু পার্থক্য হয়ে যাচ্ছে। ধানের দরকার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু পাট উৎপাদনের ক্ষেত্রে উষ্ণতা কত প্রয়োজন পড়ছে? 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত প্রায় একটু আলাদা, 100 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত, যেটা এখানে ধান উৎপাদনের ক্ষেত্রে ছিল 150 থেকে 200 সেন্টিমিটার। কিন্তু পাট উৎপাদনের ক্ষেত্রে একটু কম হলেও চলে, 100 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। মাটি একই রকম, উর্বর পলিমাটি প্রয়োজন। উর্বর পলিমাটি পাট উৎপাদনের জন্য সবচেয়ে অনুকূল। জলসেচ ব্যবস্থার প্রয়োজন, কারণ পাটের ক্ষেত্রেও জলের প্রয়োজন হয়। তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন, তার মানে জলের প্রয়োজন রয়েছে। যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে জলসেচের প্রয়োগ দরকার পড়ে। ভূমির প্রকৃতি, পাট উৎপাদনের ক্ষেত্রেও ভূমি সমতল ভূমি বা সমতল ভূপ্রকৃতিযুক্ত অঞ্চল প্রয়োজন হয়। রাসায়নিক সার ও কীটনাশক একইভাবে ধানে যেমন রাসায়নিক সার প্রয়োগ করা হয়, কীটনাশক প্রয়োগ করা হয়, পাট উৎপাদনের ক্ষেত্রেও রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োজন। দক্ষ শ্রমিক, ধানের মতো পাটের ক্ষেত্রেও দক্ষ শ্রমিকের প্রয়োজন। পাট কাটা, পাটের আঁশ ছাড়ানো, পাটের যে আঁশ ছাড়ানোর পর যে দড়ি বেরোয় সেটা গিট বাঁধা ইত্যাদি ইত্যাদি কাজের জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন। এইখানে আমি প্রয়োজন লিখেছি পাটের ক্ষেত্রে। পাটের ক্ষেত্রে কি প্রয়োজন? এখানে জলাশয়ের প্রয়োজন। কেন জলাশয়ের প্রয়োজন? এখানে আমি লিখে দিচ্ছি জলাশয়ের প্রয়োজন। কেন প্রয়োজন? তোমরা মালদার অধিকাংশ ছাত্রছাত্রী যারা গ্রামাঞ্চলের দিকে বসবাস করে তারা বেশি ভালো বুঝবে বিষয়টা, কারণ মালদাতে প্রচুর পরিমাণে পাট চাষ হয়ে থাকে। জলাশয় কেন প্রয়োজন? কারণ পাট কাটার পর পাটকে জলাশয়ে জাঁক দেওয়া হয় যাতে সেখান থেকে যে পাটের যে আঁশ সেটাকে সহজে বের করা যায়। সেই জন্য পাট চাষের যে জমি তার পাশাপাশি অঞ্চলে যদি জলাশয় হয় তবে খুব ভালো। তো জলাশয় একটা ভৌগোলিক ফ্যাক্টর পাট চাষের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসছি বন্টন। একই রকমভাবে পাট উৎপাদক অঞ্চলকেও 3টি ভাগে ভাগ করা যেতে পারে: অত্যাধিক পাট উৎপাদক অঞ্চল, মাঝারি পাট উৎপাদক অঞ্চল এবং কম পাট উৎপাদক অঞ্চল। অত্যাধিক কোনটা পড়বে? মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, হাওড়া। তোমরা আশা করছি আমি যখন বলছি কথাগুলো তোমরা লিখে নিচ্ছ অথবা বোর্ডে যা লেখা আছে সেখান থেকে লিখে নেওয়ার চেষ্টা করছো, কারণ বারবার বলছি এই ছকটা মনে রাখতে পারলেই তোমাদের কিন্তু এই কৃষিজ অংশটা আর পড়ার দরকার পড়বে না, তোমরা এমনি লিখতে পারবে পরীক্ষার খাতাতে। তাহলে পাট অত্যাধিক কোথায় পাওয়া যায়? মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং হাওড়া, এই কয়টি জেলাতে পাওয়া যায়। আরও দু একটি জেলার নাম আছে, যেখানে জায়গার অভাব আছে সেই জন্য লেখা নেই। দ্বিতীয় মাঝারি পাট উৎপাদক অঞ্চল কোনটা? মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি ইত্যাদি। আর কম পাট উৎপাদক অঞ্চল কোনগুলো? কম পাট উৎপাদক অঞ্চল হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গা। যেমন যেখানে তোমরা জানো পাথুরে মাটি উর্বর পলিমাটির দরকার ছিল পাট উৎপাদনের জন্য, কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই জায়গাগুলোতে পাথুরে মাটি, জলের অভাব, সেই জন্য এখানে কিন্তু পাট চাষ ভালো হয় না। সেই জন্য এটা কম পাট উৎপাদক অঞ্চলের মধ্যে পড়বে। তৃতীয় পানীয় ফসলের মধ্যে চলে আসছি চা। এখানে চা লিখেছি। চায়ের আবার 4টি ভাগ। চা, এক কালো চা হয়, সাদা চা হয়, সবুজ চা হয় এবং ওলং চা হয়। এই 4 প্রকার চা পশ্চিমবঙ্গে পাওয়া যায়। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা যদি করি তাহলে বলতে হবে চা চাষের জন্য প্রথমেই যে জলবায়ু সেটা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রয়োজন। লিখে নিবে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতার প্রয়োজন। বৃষ্টিপাত কেমন প্রয়োজন? 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। এইখানে একটু মাথায় রাখতে হবে মৃত্তিকার ক্ষেত্রে এটা একটু আলাদা হয়ে যাচ্ছে। মৃত্তিকা চা চাষের ক্ষেত্রে যেটা দরকার, লৌহ সমৃদ্ধ অম্লধর্মী দোআঁশ মাটি দরকার। লৌহ সমৃদ্ধ অম্লধর্মী দোআঁশ মাটি, অর্থাৎ মাটিতে লোহার যে খনিজ তার ভাগ যেন একটু বেশি থাকে এবং মাটি যেন অম্লধর্মী হয়, না হলে সেখানে চা চাষ খুব ভালো হয় না। জলসেচ ব্যবস্থা, চা চাষের ক্ষেত্রেও জলের প্রয়োজন আছে, সেই জন্য জলসেচ ব্যবস্থা রাখা প্রয়োজন।
ভূমির প্রকৃতি, এখানে লিখেছি ভূমির প্রকৃতি কীরকম। আগে যে ধান এবং পাট আমরা আলোচনা করেছি সেখানে ভূমি দরকার ছিল সমতল, কিন্তু চায়ের ক্ষেত্রে ভূমি স্বল্প ঢালু দরকার। চা বাগানে অনেকে হয়তো বেড়াতে গিয়েছো, দার্জিলিং বা শিলিগুড়ির দিকে যারা যাবে তারা দেখতে পাবে ওখানকার ভূপ্রকৃতি অনেকটা ঢালু, অর্থাৎ কেন? কারণ চাষের ক্ষেত্রে বৃষ্টির জল যেন গাছের গোড়ায় না দাঁড়ায়। যদি বৃষ্টির জল গাছের গোড়ায় দাঁড়ায় তাহলে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য বৃষ্টি পড়ার সাথে সাথে জল যাতে নিষ্কাশিত হয়ে যায়, সেই জন্য স্বল্প ঢালযুক্ত ভূমির প্রয়োজন হয়। রাসায়নিক সার বা কীটনাশকের প্রয়োগ এক্ষেত্রেও হয়, কারণ চায়ের পাতাতেও পোকা লাগতে পারে, তার জন্য রাসায়নিক সার কীটনাশকের প্রয়োজন বা ব্যবহার হতে পারে। দক্ষ শ্রমিক, চা চাষের জন্য বা চা উৎপাদনের জন্য দক্ষ শ্রমিক একটি বড় ফ্যাক্টর, কারণ চা পাতা তোলা থেকে শুরু করে চা তৈরি করার থেকে শুরু করে চা পাতা শুকানো থেকে শুরু করে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয়। ছায়া প্রদানকারী বৃক্ষ, এটি একটি উল্লেখযোগ্য পয়েন্ট। চায়ের ক্ষেত্রে চা গাছ অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না, সেই জন্য চা বাগানগুলোতে বড় বড় ছায়া প্রদানকারী গাছ লাগানো হয়, যাতে চা পাতাতে বা চা গাছে অতিরিক্ত রোদ না এসে পড়ে। সেই কারণে ছায়া প্রদানকারী বৃক্ষ একটি উল্লেখযোগ্য পয়েন্ট চায়ের ক্ষেত্রে। আচ্ছা, চা বন্টন তোমরা সবাই মোটামুটি জানো। দার্জিলিং ডুয়ার্স অঞ্চলে বা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত অঞ্চলে, শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলে চা খুব ভালো পরিমাণে চাষ হয়। যদি কেউ মালদা থেকে, অনেকেই তোমরা বাইরে বেড়াতে যাও, দার্জিলিং অঞ্চলে যাওয়ার সময় শিলিগুড়ি থেকেই প্রায় চায়ের বাগিচা বা বাগান শুরু হয়, এবং দার্জিলিংয়ে তো প্রচুর পরিমাণে চায়ের গাছ রয়েছে। দার্জিলিংয়ের চা স্বাদে গন্ধে জগৎ বিখ্যাত, এটা তোমরা অনেক ছোট ক্লাস থেকেই জেনে আসছো। এরপরে আমরা নেক্সট চার্টে চলে যাব, অর্থাৎ আমরা এরপরে আলোচনা করব শিল্প। তো আমরা দ্বিতীয় চার্টে চলে আসলাম। দ্বিতীয় যে উপ একক ছিল সেটা ছিল শিল্প। আবার বলছি, আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, শিল্পতে অনেকগুলো শিল্প পরপর রয়েছে। আমি একটি চার্টের আকারে, টেবিলের আকারে সেটা তুলে ধরছি, তোমরা খাতায় লিখে নিলে পরবর্তীতে তোমাদের খাতাটা পড়লে আর বই পড়ার প্রয়োজন হবে না আশা করছি। সেই জন্য বারংবার তোমাদের অনুরোধ করছি, তোমরা যখন ক্লাস চলছে খাতা কলম নিয়ে বসবে এবং অবশ্যই পয়েন্টগুলো খাতাতে লিখে নিবে। যদি লেখা পড়তে অসুবিধা হচ্ছে, আমি যখন বলছি তোমরা সেই শব্দগুলো শুনেও খানিকটা হলেও অনুধাবন করতে পারবে যে এখানে কি কি লেখা থাকতে পারে। সেই জন্য খুব মন দিয়ে শুনবে এবং মনোসংযোগ রাখার চেষ্টা করবে। তো শিল্প নিয়ে একটু আলোচনা করি। শিল্প তোমাদের অনেকগুলো রয়েছে, এখানে আমি মাত্র 5টে শিল্প সম্পর্কে একটা টেবিল তৈরি করেছি, বাকিগুলো পরে বলছি। তো প্রথম, পশ্চিমবঙ্গের সবচেয়ে উন্নত শিল্প যেটা বলা যায় সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। অন্যতম একটি উন্নত শিল্প যেটা বলা যায় সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্প সূচনা কত সালে হয়েছিল না 1874 সালে লৌহ ইস্পাত শিল্পের সূচনা হয় পশ্চিমবঙ্গে কুলটিতে একটি ইস্পাত কারখানা স্থাপনের মাধ্যমে, এবং বলা যায় এটি ভারতবর্ষের প্রথম লৌহ ইস্পাত কারখানা যে সূচনা হয় 1874 খ্রিস্টাব্দে কুলটিতে। পশ্চিমবঙ্গে এখন বর্তমানে কোথায় কোথায় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আছে এটাকে দুইভাবে আলোচনা করা যেতে পারে, একটি বৃহৎ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এবং ক্ষুদ্র বা মাঝারি লৌহ ইস্পাত কেন্দ্র। বৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্র কোথায় কোথায় আছে? 3টি জায়গায় আছে, কুলটি, বার্নপুর এবং দুর্গাপুরে রয়েছে। এছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র লৌহ ইস্পাত কেন্দ্র রয়েছে যেগুলো কলকাতা, বর্ধমান এই সমস্ত জায়গায় রয়েছে, এবং আরও বেশ কতকগুলি প্রস্তাবিত বৃহৎ লৌহ ইস্পাত কারখানাও পশ্চিমবঙ্গে রয়েছে, যেগুলো ভবিষ্যতে লৌহ ইস্পাত কারখানা রূপে গড়ে তোলা হবে। এবার আসছি লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ। যে কোনো শিল্পের উন্নতির কারণের ক্ষেত্রে এই যে 7টে পয়েন্ট, এটা কমন পয়েন্ট, সেই জন্য আমি এই কমন পয়েন্টগুলোই আলোচনা করব। 7টা পয়েন্ট কমন, উন্নতির কারণ অথবা যে কোনো শিল্প গড়ে ওঠার কারণ, এই সমস্ত ক্ষেত্রে এই 7টা পয়েন্ট কিন্তু ঘুরে ফিরে আসে। সেই জন্য 7টা পয়েন্ট তোমরা যদি মনে রাখো, যে কোনো শিল্পের অবস্থানের কারণ বা গড়ে ওঠার কারণ বা উন্নতির কারণ তোমরা খুব সহজেই বলতে পারবে। 1 নম্বর পয়েন্ট, কাঁচামালের সহজলভ্যতা। এবার জানতে হবে লৌহ ইস্পাত শিল্পের জন্য কি কি কাঁচামাল লাগে। তোমরা মোটামুটি জানো লৌহ ইস্পাত শিল্পের জন্য লোহা লাগতে পারে, কয়লা লাগে,
চুনাপাথর, টাংস্টেন, নিকেল এগুলো লাগে। এবার পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত কারখানা যে জায়গাগুলোতে আছে সেইখান থেকে ঝরিয়া, রানীগঞ্জ, আমাদের রানীগঞ্জ পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ে, ঝরিয়া ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, এখান থেকে সহজেই কয়লা পাওয়া যায়। এছাড়া উড়িষ্যার বীরমিত্রপুর থেকে চুনাপাথর সহজেই পাওয়া যায় বা টাংস্টেন সহজেই পাওয়া যায়। উড়িষ্যার বিভিন্ন যে খনিগুলো সেখান থেকে সহজে, উড়িষ্যা পশ্চিমবঙ্গের খুব কাছে, সেই জন্য সহজেই কাঁচামাল পাওয়া যায়, যে কারণে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠতে সুবিধা হয়েছে। কাঁচামালের সহজলভ্যতা। 2 নম্বর, বন্দরের নৈকট্য। তোমরা জানো পশ্চিমবঙ্গের দুটো বন্দর রয়েছে, একটি কলকাতা এবং আরেকটি হচ্ছে হলদিয়া। এই বন্দর থাকার সুবিধা কি? যে কোনো শিল্পের ক্ষেত্রে প্রয়োজনে কাঁচামাল সমুদ্রপথে সহজে আনা যায় এবং উৎপাদিত দ্রব্য বন্দরের মাধ্যমে সহজেই বিদেশে অথবা নিজের দেশের মধ্যে অন্য কোনো স্থানে স্থানান্তরিত করা যায় বা রপ্তানি করা যায়। তো বন্দর যেহেতু পশ্চিমবঙ্গে দুটো বন্দর রয়েছে, কলকাতা এবং হলদিয়া, তার নৈকট্য রয়েছে অর্থাৎ কাছাকাছি বন্দরগুলো, সেই জন্যও লৌহ ইস্পাত শিল্পের বিকাশ খুব সহজেই ঘটেছে। 3 নম্বর হচ্ছে বিদ্যুতের যোগান। যে কোনো শিল্প, যে কোনো কারখানায় তুমি গড়ে তোলো না কেন, বিদ্যুৎ অপরিহার্য একটি উপাদান। বিদ্যুৎ ছাড়া শিল্পের যে যন্ত্রপাতি সেগুলো চলবে না। বিশেষ করে বড় বড় শিল্প কলকারখানার ক্ষেত্রে বিদ্যুৎ অপরিহার্য একটি উপাদান। যেমন এই লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে বিদ্যুৎ আসে ডিভিসি থেকে। দামোদর ভ্যালি কর্পোরেশন, তোমরা নাম শুনেছো, দামোদর ভ্যালি কর্পোরেশনের যে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি আছে সেখান থেকে সহজেই বিদ্যুৎ এই কারখানাগুলো অর্থাৎ কুলটি, বার্নপুর, দুর্গাপুর এবং কলকাতার বিভিন্ন অঞ্চলের কারখানাগুলোতে সহজেই পাওয়া যায়। 4, শ্রমিক। তো লৌহ ইস্পাত শিল্পের জন্য শ্রমিক বা দক্ষ শ্রমিক একটি গুরুত্বপূর্ণ উপাদান। শ্রমিক লৌহ ইস্পাত শিল্প শুধু নয়, যে কোনো শিল্পের ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ উপাদান। তারপরে রয়েছে চাহিদা। যে উৎপন্ন দ্রব্য লৌহ ইস্পাত, তার চাহিদা দরকার। চাহিদা থাকলে সেই কারখানা বা সেই শিল্প সহজেই বিস্তার লাভ করে বা বিকাশ লাভ করে। যে কোনো শিল্প বা কারখানা গড়ে তোলার জন্য উন্নত পরিবহন ব্যবস্থা প্রয়োজন। উন্নত পরিবহন ব্যবস্থা কি করে না, কাঁচামাল আনার জন্য দরকার এবং উৎপন্ন দ্রব্য বাজারে পাঠানোর জন্য অথবা রপ্তানি করার জন্য উন্নত পরিবহন ব্যবস্থা দরকার পড়ে। 7 নম্বর হচ্ছে জল। বিশেষ করে লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে জল একটি আবশ্যক উপাদান। কারণ লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে তোমরা জানো কয়লার সাহায্যে লৌহকে গলানো হয়। তো সেক্ষেত্রে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। সেই তাপকে ঠান্ডা করার জন্য আশেপাশে নদী থাকা, নদীর জলের সহজলভ্যতা থাকা খুব বেশি প্রয়োজন। তাহলে লৌহ ইস্পাত শিল্পের প্রথমই হচ্ছে উন্নতির কারণ আমি আলোচনা করলাম। এরপরে আসছি সমস্যা। লৌহ ইস্পাত শিল্পের সমস্যা কি কি আছে? মূলত 3টি সমস্যা যে কোনো শিল্পের ক্ষেত্রেই হয়, এক্ষেত্রেও 3টি সমস্যা মাথায় রাখতে হবে। 1, যন্ত্রপাতি পুরনো। পশ্চিমবঙ্গের যে কোনো শিল্পের ক্ষেত্রে এই 3টি সমস্যা মাথায় রাখবে। যন্ত্রপাতি পুরনো। লৌহ ইস্পাত শিল্প আমি প্রথমে বলেছি সূচনা হয়েছিল 1874 সালে। স্বাধীনতার আগে বেশ কয়েকটি জায়গায় লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠে। এখন 2020 সাল চলছে। সেক্ষেত্রে যে সমস্ত যন্ত্রপাতি বসানো হয়েছিল অধিকাংশ ক্ষেত্রেই যন্ত্রপাতিগুলো পুরনো হয়ে পড়েছে, যেই জন্য উৎপাদন তুলনামূলকভাবে কম হচ্ছে। শ্রমিক অসন্তোষ। যে কোনো কলকারখানায় শ্রমিক মালিক দ্বন্দ্ব বা শ্রমিকের আন্দোলন, এই কারণে অনেক সময় উৎপাদন বন্ধ হয়ে যায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পের ক্ষেত্রে এই পয়েন্ট অধিকাংশ ক্ষেত্রেই কার্যকরী। 3 নম্বর, অধিক পরিবহন ব্যয়। যত দিন যাচ্ছে কাঁচামাল, যেহেতু পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের যে কাঁচামালগুলো প্রয়োজন বেশিরভাগটা পশ্চিমবঙ্গে পাওয়া যায় না, সেজন্য বেশিরভাগটাই বাইরের রাজ্য থেকে আমাদেরকে আমদানি করতে হয়। সেক্ষেত্রে পরিবহন ব্যয়টা অত্যাধিক হওয়ায় লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন মার খাচ্ছে। সম্ভাবনা বা সমাধান খানিকটা একই। এই যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে, যন্ত্রপাতি পুরনো, শ্রমিক অসন্তোষ, অধিক পরিবহন ব্যয়, এই সমস্যাগুলোর কি সমাধান আছে বা এই সমাধান করলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের কি সম্ভাবনা আছে, এটার জন্য আমাদের জানতে হবে। যদি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আধুনিকীকরণ করা হয়, অর্থাৎ যন্ত্রপাতি বা কারখানার আধুনিকীকরণ করা হয়, নতুন নতুন যন্ত্রপাতি বসানো হয়, শিল্পনীতির সরলীকরণ করা হয়। শিল্পনীতি বিশেষ করে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার শিল্পের ক্ষেত্রে কিছু নীতি নির্ধারণ করে, যেমন ট্যাক্সের ক্ষেত্রে হোক, জমির সহজলভ্যতার ক্ষেত্রে হোক ইত্যাদি ক্ষেত্রে, এগুলো যদি অনেক বেশি সরল হয়ে যায় তাহলে নতুন নতুন কারখানায় স্থাপন হতে পারে। শ্রম আইন অর্থাৎ মালিক শ্রমিকের যে বিরোধ, মাঝে মাঝেই
বিভিন্ন কারণে হয়ে থাকে, তার জন্য নির্দিষ্ট যদি শ্রম আইন রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার প্রচলন করে, সেক্ষেত্রে মালিক শ্রমিকের সংঘর্ষ কমে আসবে এবং কারখানার উন্নতি হবে বা শিল্পের উন্নতি হবে। এগুলো যদি উন্নতি হয়, আশা করা যায় যে পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের সম্ভাবনা খুব উজ্জ্বল রয়েছে। এরপরে চলে আসছি পাট। পাট একটি অন্যতম উন্নত শিল্প। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাট শিল্প শুরু হয় 1854 খ্রিস্টাব্দে। আবার বলছি, পাট শিল্প শুরু হয় 1854 খ্রিস্টাব্দে। কলকাতার রিসরা নামক একটি জায়গায় প্রথম পাটকল চালু করা হয়। পশ্চিমবঙ্গে কলকাতার যারা বেড়াতে গেছো ট্রেনে করে, তারা প্রায় কলকাতা যাওয়ার সময় হুগলি নদীর দুই ধারের যে বেশ কিছু শহর রয়েছে সেখানে প্রচুর পাটকল আছে, যেমন শ্রীরামপুর, উলুবেড়িয়া, নৈহাটি, কাকিনাড়া, সালকিয়া, ফুলেশ্বর, ভদ্রেশ্বর, এই সমস্ত নামগুলো পাবে তোমরা ট্রেনে করে যাওয়ার সময়। এই সমস্ত প্রত্যেকটা জায়গাগুলোই কলকাতা ঢোকার ঠিক মুখে প্রত্যেকটা জায়গাগুলোই পাটকল কিন্তু রয়েছে। তো উন্নতির কারণ আবার দেখো, আমি এখানে পয়েন্টে 1, 2, 3, 4, 5, 6 এই 6টা পয়েন্ট লিখেছি। তার মানে আগের যে লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে যে 6টা পয়েন্ট, সেম 6টা পয়েন্ট এখানেও আমরা অ্যাপ্লাই করতে পারি। 1 নম্বরে কি পয়েন্ট ছিল? কাঁচামালের সহজলভ্যতা। আবার একটু বলছি, থেমে বলছি, এখানে 1, 2, 3, 4, 5, 6 আমি পয়েন্ট লিখেছি। পয়েন্টটা কোনগুলো? আগের শিল্পের যে পয়েন্ট, সেম পয়েন্ট এখানেও কিন্তু কার্যকরী। আমি প্রথমেই বলেছিলাম, যে কোনো শিল্প বা কলকারখানা গড়ে ওঠার বা উন্নতির কারণ প্রায় কিছু পয়েন্ট আছে যেগুলো একই। তো আমরা ওই একই পয়েন্টগুলো ধরে আলোচনা এখানে করছি। 1 নম্বর কি? কাঁচামালের সহজলভ্যতা। তোমরা এর আগেই পড়লে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পাট উৎপন্ন হয়। কৃষিজ ফসলে আমি আলোচনা করলাম। তাহলে পশ্চিমবঙ্গে যদি পাট উৎপন্ন হয়, তাহলে স্বাভাবিকভাবে পাট শিল্পের প্রধান কাঁচামাল পাট, এবং পাট যেহেতু সহজেই পাওয়া যায়, সেই জন্য পশ্চিমবঙ্গে পাট শিল্প গড়ে ওঠাটা খুব সহজ। তাহলে কাঁচামালের সহজলভ্যতা প্রথম কারণ। 2 নম্বর, বন্দরের নৈকট্য। একই রকমভাবে বললাম, পাটজাত বিভিন্ন দ্রব্য যদি উৎপন্ন করে সেটাকে আমরা বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে শিল্পের অনেক উন্নতি হবে। স্বাভাবিকভাবে কলকাতা বন্দর, হলদিয়া বন্দরের নৈকট্য পশ্চিমবঙ্গে পাট শিল্পের উন্নতির ক্ষেত্রে একটি অন্যতম কারণ। 3 নম্বর হচ্ছে বিদ্যুতের যোগান। এখানে লেখা আছে পয়েন্টগুলো, তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে, পড়ার সময় সুবিধা হবে। বিদ্যুতের যোগান, পাটকল চালানোর জন্য পর্যাপ্ত বিদ্যুৎ প্রয়োজন হয়। 4 নম্বর রয়েছে শ্রমিক। পাটকলে কাজ করার জন্য প্রচুর দক্ষ সুলভ শ্রমিকের প্রয়োজন। 5 নম্বরে রয়েছে চাহিদা। পাটজাত উৎপন্ন দ্রব্য যেমন চট, থলে, ব্যাগ, কার্পেট ইত্যাদি, এগুলোর চাহিদা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্বের বাজারে যথেষ্ট পরিমাণে রয়েছে। সেই কারণে পাট শিল্প যথেষ্ট উন্নতি লাভ করেছে, বা এক্ষেত্রে বলা ভালো করেছিল। এখন অনেক কারণে পাট শিল্প মার খাচ্ছে, সেটা আমি পরে আলোচনা করছি। 6 নম্বর হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা। পাট শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল যেখানে কলকারখানা রয়েছে সেখানেই পাট উৎপন্ন হয় এমনটা নয়, আশেপাশের জেলাগুলোতে পাট উৎপন্ন হয়, সেখান থেকে পাট আনার জন্য পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন, উন্নত পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সমস্ত অঞ্চলের পরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নত থাকায় পাট কলগুলি যথেষ্ট প্রসার লাভ করেছিল। কিন্তু সমস্যাও রয়েছে পাট শিল্পের। পাট শিল্প যতটা আগে উন্নত ছিল, এখন তুলনামূলকভাবে সমস্যার কারণে পাট শিল্প কিন্তু যথেষ্ট পরিমাণে মার খাচ্ছে। কী কী সমস্যা রয়েছে? 1 নম্বর, পাটকলগুলি পুরানো, অর্থাৎ পাটকলের যে যন্ত্রপাতিগুলো সেগুলো পুরানো। তোমরা এখানে দেখতে বুঝতে পারবে 1854 সাল থেকে, অর্থাৎ ব্রিটিশ শাসনের সময় থেকে, যখন আমাদের দেশ পরাধীন ছিল, তখন থেকে কিন্তু পাটকল পশ্চিমবঙ্গে চালু হওয়া শুরু হয়। বেশিরভাগ পাটকলগুলিতে দেখা যাচ্ছে যে যন্ত্রপাতি যেগুলো লাগানো আছে সেগুলো প্রায় 100 বছর 50 বছরের পুরনো। স্বাভাবিকভাবেই পাটকলগুলিতে উৎপাদন অনেক কম হচ্ছে, যে কারণে পাট শিল্প মার খাচ্ছে। 2 নম্বর, শ্রমিক অসন্তোষ। ম্যাক্সিমাম পাটকলগুলিতে দেখা যাচ্ছে শ্রমিক এবং মালিকের মধ্যে বিরোধ, যে কারণে শ্রমিকরা প্রায় স্ট্রাইক করে, পাটকলগুলিতে উৎপাদন বন্ধ থাকে, স্বাভাবিকভাবে পাট শিল্পের একটি সমস্যা তৈরি হয়। 3 নম্বর হচ্ছে অধিক পরিবহন ব্যয়। আবার বললাম, যত দিন যাচ্ছে পরিবহন ব্যয়ের খরচ তত বেশি হওয়ায় পাট শিল্পের ক্ষেত্রে, পাটজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে মূল্য, যে খরচ সেটা বেশি পড়ছে, সেই তুলনায় পাটজাত দ্রব্যের দাম বেশি পাওয়া যাচ্ছে না, যে কারণে পাট উৎপাদন বা পাট শিল্পের ক্ষেত্রে পাটজাত দ্রব্য উৎপাদন তুলনামূলকভাবে কমে আসছে। 4 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিক প্রতিযোগিতা।
দেখা যাচ্ছে আগে পশ্চিমবঙ্গ তথা ভারতের যে স্থান ছিল পাটজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে, এখন আন্তর্জাতিক বাজারে অন্যান্য দেশ, বিশেষ করে বাংলাদেশ, জাপান, এই সমস্ত দেশগুলো, থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলো পাটজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ প্রতিযোগিতার দিচ্ছে ভারতকে, বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গও প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ আমাদের দেশের তুলনায় অন্যান্য দেশের পাটজাত দ্রব্য কম দামে তারা বিক্রি করতে পারছে। 5 নম্বর সমস্যা হচ্ছে প্লাস্টিক দ্রব্যের ব্যবহার বৃদ্ধি। তোমরা এখন সবাই জানো যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাটজাত দ্রব্য বা পাটজাত দ্রব্য থেকে তৈরি থলি, ব্যাগ ইত্যাদি এগুলো ব্যবহার করি না। আমরা কি ব্যবহার করি? প্লাস্টিকের জিনিস ব্যবহার করতে শুরু করেছি, যে কারণে পাটজাত দ্রব্যের যে তৈরি জিনিস তার চাহিদা অনেকটাই কমে গেছে। এটা পাট শিল্পের ক্ষেত্রে একটি সমস্যা। সম্ভাবনা বা সমাধান কি কি আছে? 1 নম্বর সমাধান আধুনিকীকরণ, অর্থাৎ যন্ত্রপাতিগুলোকে নতুন করতে হবে। 2 নম্বর শিল্পনীতির সরলীকরণ করতে হবে, যেটা একটু আগে আলোচনা করেছি। 3 নম্বর শ্রম আইন ঠিকঠাক প্রয়োগ করতে হবে, যাতে শ্রমিকের সাথে মালিকের দ্বন্দ্ব না ঘটে, শ্রমিকরা অসন্তোষ না প্রকাশ করে। 4 নম্বর কাঁচা পাটের উৎপাদন বৃদ্ধি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উন্নত কাঁচা পাট, এখানে একটু লেখাটা ভুল হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উন্নত কাঁচা পাট উৎপাদন তুলনামূলকভাবে কম হয়। অবিভক্ত ভারতে বাংলাদেশ যখন ভারতের সাথে ছিল, বাংলাদেশ যখন আমাদের দেশ স্বাধীনতা হওয়ার পূর্বে, তখন বাংলাদেশেও কিন্তু পাট উৎপাদক অঞ্চল হিসেবে বিখ্যাত। তো বেশিরভাগ উন্নত পাট চাষ উৎপাদক অঞ্চলটা বাংলাদেশের মধ্যে পড়ে যায়। পশ্চিমবঙ্গের মধ্যে তুলনামূলকভাবে কম উন্নত পাট চাষ করা হয়। সেই জন্য পশ্চিমবঙ্গে যদি আমরা উন্নত কাঁচা পাট উৎপাদন করতে পারি বেশি করে, তাহলে পাট শিল্প আবার পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে মোটামুটিভাবে লৌহ ইস্পাত শিল্প আলোচনা করলাম, পাট শিল্প আলোচনা করলাম। দুটো আলোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে উন্নতির কারণ শিল্পের ক্ষেত্রে, পাট শিল্পের উন্নতির কারণ এবং লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, পয়েন্টগুলো মোটামুটি আমরা একই দিতে পারি। একটু আলোচনার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে একটু কথা 2-4টা শব্দ আলাদা ব্যবহার করা যেতেই পারে। সমস্যা, একই সমস্যা, প্রায় কাছাকাছি। দেখো এক পয়েন্টগুলো লিখেছি। সম্ভাবনার ক্ষেত্রেও প্রায় 3-4টে পয়েন্ট একই রয়েছে। পরীক্ষায় প্রশ্ন কিন্তু এইভাবেই আসতে পারে, হয়তো আসলে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ আলোচনা করো, তখন ভূমিকাতে এই পয়েন্টগুলো দেওয়ার পর, অর্থাৎ শিল্পের নাম, সূচনা বা বিকাশ লেখার সময় কিন্তু জাস্ট এইভাবে ছক আকারে লিখলে হবে না, তখন বর্ণনামূলকভাবে, বিবরণমূলকভাবে লিখতে হবে। আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য ছকের আকারে এটা করেছি, কারণ যখন তোমরা বইয়ে পড়তে যাবে এই অংশটা জাস্ট একটা বোর্ডের মধ্যে চলে আসছে, এটা 5টা পৃষ্ঠায় হয়তো তোমাদেরকে পড়তে হচ্ছে, কিন্তু মনে রাখার সুবিধার জন্য যদি এই ছকটা মনে রাখো তাহলে বই পড়ার আর প্রয়োজন পড়বে না। তাহলে লৌহ ইস্পাত শিল্প আলোচনা করলাম, পাট শিল্প আলোচনা করলাম। এরপরে আসছি কার্পাস শিল্প। কার্পাস শিল্প সূচনা হয় 1818 সালে ঘুষুরিতে। ভাবো কত বছর আগে কার্পাস শিল্পের সূচনা হয়। কার্পাস শিল্প কিছুই না, কার্পাস বা তুলো যে চাষ হয় সেখান থেকে কার্পাস বা সুতো উৎপন্ন করে সেখান থেকে জামা কাপড় প্রস্তুতির যে শিল্প বা কারখানা, তাকে কার্পাস শিল্প বলা হচ্ছে। এগুলো কোথায় মূলত রয়েছে? এগুলো ঠিক একই রকমভাবে হুগলি নদীর 2 তীরে যেখানে পাট শিল্প কেন্দ্রগুলো বেশি পরিমাণে রয়েছে সেখানেই রয়েছে, যেমন শ্রীরামপুর, পানিহাটি, নৈহাটি, সালকিয়া, ফুলেশ্বর, ভদ্রেশ্বর, এই অঞ্চলগুলোতেই কার্পাস কলগুলো রয়েছে। উন্নতির কারণ হিসেবে একই কারণ আসবে, কাঁচামালের সহজলভ্যতা, 2 বন্দরের নৈকট্য, 3 বিদ্যুতের যোগান, কারণ কলকারখানা চালাতে বিদ্যুৎ লাগে প্রচুর পরিমাণে, তোমরা জানো। 4 দক্ষ শ্রমিক লাগে। 5 চাহিদা, বস্ত্রের চাহিদা রয়েছে, জনসংখ্যা যত বেশি বাড়বে বস্ত্রের চাহিদা তত বেশি বাড়বে, এবং তোমরা জানো পশ্চিমবঙ্গের জনঘনত্বও বেশি এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যাও যথেষ্ট পরিমাণে বেশি। 6 নম্বরে রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উন্নত পরিবহন ব্যবস্থা যে কোনো কলকারখানা বা শিল্প স্থাপনের জন্য একটি বড় ফ্যাক্টর। এর আগে আমি বলেছি, উন্নত পরিবহন ব্যবস্থা থাকার কারণে কার্পাস বস্ত্রবয়ন শিল্পও যথেষ্ট উন্নতি লাভ করেছে। সমস্যাও প্রায় একই রকম। যন্ত্রপাতি অধিকাংশ ক্ষেত্রে পুরনো। দেখো 1818 সাল, প্রায় 200 বছর আগে থেকে পশ্চিমবঙ্গে কার্পাস শিল্প সূচনা হয়, এবং যন্ত্রপাতিগুলো দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে 50 বা 100 বছরের পুরনো। সেই জন্য অধিকাংশ ক্ষেত্রে যন্ত্রপাতি পুরনো, শিল্পের উৎপাদন কমে আসছে, কার্পাস বস্ত্রজাত দ্রব্যের উৎপাদন অনেকটাই কমে আসছে। 2 নম্বরে শ্রমিক অসন্তোষ। একই কারণ, শ্রমিকরা প্রায়ই মালিকের সাথে দ্বন্দ্ব লাগে, শ্রমিক ধর্মঘট ডাকে,
উৎপাদন কমে যায়, দীর্ঘদিন কারখানা বন্ধ থাকে, এই সমস্ত কারণে কিন্তু শিল্প মার খায়। 3 নম্বর কারণ অধিক পরিবহন ব্যয়। আবার বললাম, পরিবহন ব্যয় যত দিন যাচ্ছে পরিবহন ব্যয় তত বাড়ছে, যে কারণে উৎপন্ন দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, যা বাজারে প্রতিযোগিতায় টিকতে সহজে পারছে না। 4 নম্বরে একটি পয়েন্ট মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে কিন্তু কাঁচা তুলো উৎপাদনের অভাব রয়েছে। পাট যেমন পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়, তুলোর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ তুলো তোমরা জানো দক্ষিণ ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে চাষ হয় ভালো, এবং উৎকৃষ্ট তুলো যেহেতু দক্ষিণ ভারতে তুলো উৎপন্ন হয়, সেই জন্য দক্ষিণ ভারত থেকে কাঁচামাল এনে পশ্চিমবঙ্গে শিল্প বা কারখানা তৈরি করা বা নতুন কারখানা তৈরি করা যথেষ্ট অসুবিধাজনক। এটি একটি সমস্যা। সম্ভাবনা কি আছে? আমরা যদি কারখানার আধুনিকীকরণ করি 1 নম্বর, 2 নম্বর শিল্পনীতির সরলীকরণ করি, 3 নম্বর শ্রম আইন প্রয়োগ করি, এই সমস্ত 4 নম্বর যদি আমরা কোনোভাবে পুরনো কারখানাগুলিকে সরকারি মদত বা পুরনো কারখানাগুলি উজ্জীবিত করার জন্য ঋণ প্রদান করা যায়, এই সমস্ত জিনিসের ব্যবস্থা করলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কার্পাস শিল্পের উন্নতির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। 4 নম্বর শিল্প চা শিল্প। চা শিল্পের শুরু 1856 সাল। ভালো করে দেখবে, 1856 সাল কোথায়? দার্জিলিং। ব্রিটিশ শাসনে ব্রিটিশরা দার্জিলিংকে শৈল শহর হিসেবে ব্যবহার করতো, তোমরা সবাই জানো। সেখানে তারা দার্জিলিংয়ে প্রথম চায়ের উৎপাদন শুরু করে, এবং দেখা যাচ্ছে যেখানে চা উৎপাদন হয়, চা চারাগাছ বা চা বাগিচা থাকে, তার আশেপাশে সেখানেই চা শিল্প কলকারখানাও গড়ে ওঠে। সেই জন্য চা শিল্পের কারখানাগুলো মেনলি দার্জিলিং বা ডুয়ার্স অঞ্চলে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারের কিছু অংশে চা বাগিচার সাথে সাথে চা শিল্প বা চা কারখানাগুলো রয়েছে। চা শিল্পের ক্ষেত্রে উন্নতির কারণ বা গড়ে ওঠার কারণ একই, কাঁচামালের সহজলভ্যতা। দার্জিলিং বা শিলিগুড়ি, কোচবিহার বা ডুয়ার্স অঞ্চলের বেশ কিছু জায়গায় যেহেতু চা চাষ করা হয়, সহজে সেখান থেকে কাঁচামাল পাওয়া যায়, সেই জন্য সেখানে কারখানা, চা তৈরির কারখানাগুলো, চা তৈরির শিল্পগুলো গড়ে উঠেছে। 2 নম্বর বন্দরের নৈকট্য। পশ্চিমবঙ্গে উৎপন্ন চা সহজেই কলকাতা এবং হলদিয়া বন্দরের মাধ্যমে বিদেশে প্রচুর পরিমাণে রপ্তানি করা হয়। বন্দরের নৈকট্য চা শিল্পের উন্নতির একটি অন্যতম কারণ। বিদ্যুতের যোগান। আমি বারবার বলছি, যে কোনো কারখানা তৈরিতে, যে কোনো কারখানায় যন্ত্রপাতি চালানোর জন্য বিদ্যুৎ অপরিহার্য উপাদান। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিদ্যুতের সহজলভ্যতা রয়েছে, যে কারণে কারখানা গড়ে ওঠা সহজ হয়েছে। 4 নম্বর শ্রমিক। উন্নত সুলভ শ্রমিক, সহজে সুলভ শ্রমিক পাওয়া যায় দার্জিলিং অঞ্চলে। 5 নম্বর চাহিদা। চায়ের ব্যাপক চাহিদা রয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে, চায়ের ব্যাপক চাহিদা রয়েছে, এবং আমাদের রাজ্যের চায়ের বিদেশেও ব্যাপক চাহিদা রয়েছে। একটা পয়েন্ট এখানে লিখেছি 7 নম্বরে প্যাকিং বাক্সের সুবিধা। তোমরা জানো দার্জিলিং পাহাড়ি অঞ্চলে বা ডুয়ার্স অঞ্চলে প্রচুর পরিমাণে ফরেস্টও রয়েছে। সরলবর্গীয় অরণ্যের যে কাঠ, সেগুলো সহজেই বাক্স প্যাকিংয়ের জন্য ব্যবহার করা হয়। সরলবর্গীয় অরণ্যের নরম কাঠ, যেগুলো প্যাকিং বাক্স হিসাবে ব্যবহার করা হয়। তো যেহেতু কাছাকাছি সরলবর্গীয় অরণ্যও পাওয়া যায়, সেই জন্য প্যাকিং বাক্সের একটা সুবিধা রয়েছে। আর চায়ের ক্ষেত্রে এই প্যাকিং বাক্স, অর্থাৎ বাইরে রপ্তানির ক্ষেত্রে, বিদেশে রপ্তানির ক্ষেত্রে প্যাকিং বাক্সের একটি যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ কারণ বলা যেতে পারে। সমস্যা। চা শিল্পের ক্ষেত্রেও দেখো, চা শিল্প শুরু হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। অধিকাংশ চায়ের বাগিচা পুরনো হয়ে গেছে, এবং অধিকাংশ চায়ের বাগিচা পুরনো হওয়ার জন্য চা যে আগে যে চা উৎপন্ন হতো, এখনকার চা স্বাদে ও গন্ধে আগেকার মতন আর নেই। 2 নম্বর শ্রমিক অসন্তোষ। তোমরা প্রায় শুনবে দার্জিলিংয়ের চা বাগিচাগুলো বন্ধ থাকে শ্রমিকদের অসন্তোষের কারণে। 3 নম্বর পয়েন্ট অধিক পরিবহন ব্যয়। 4 নম্বর পয়েন্ট আন্তর্জাতিক প্রতিযোগিতা। এখন ভারতবর্ষের বাইরেও চীন সহ, থাইল্যান্ড সহ বেশ কিছু দেশ রয়েছে যেখানে চা উৎপন্ন হচ্ছে, এবং আমাদের দেশে চা বাইরে বা আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। সম্ভাবনার ক্ষেত্রে 1, 2, 3 নম্বর সম্ভাবনা একই থাকবে। 4 নম্বরে তোমরা অ্যাড করতে পারো চা বোর্ড গঠন অথবা চা গবেষণা কেন্দ্র স্থাপন। যত আমরা চা বোর্ড বা চা গবেষণা কেন্দ্র স্থাপন করব, চা শিল্পের উন্নতি ত্বরান্বিত হতে পারে।
5 নম্বরে আসছি পর্যটন শিল্প। পর্যটন শিল্প একটু মনে রাখার বিষয়, এখানে দেখো পর্যটন শিল্প পশ্চিমবঙ্গের সবচেয়ে আধুনিক শিল্পের মধ্যে অন্যতম এবং বলা হচ্ছে ভবিষ্যতে পৃথিবীর প্রায় 25% শিল্পের ক্ষেত্রে যে আমরা শিল্পের ক্ষেত্রে যে কি বলবো আয় হয় গোটা পৃথিবীব্যাপী, তার 25% কিন্তু পর্যটন শিল্পের ক্ষেত্রে আসতে পারে। অর্থাৎ পর্যটন শিল্প সবচেয়ে সম্ভাবনাময় একটি শিল্প। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পর্যটন শিল্প কোথায় কোথায় আছে সেটাকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। একটা নৈসর্গিক স্থান, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য যে জায়গাগুলোতে আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কোথায় কোথায় প্রাকৃতিক সৌন্দর্য আছে? দার্জিলিংয়ে আছে, ডুয়ার্সে আছে, তোমরা জানো দার্জিলিং ডুয়ার্সে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় একটা বিখ্যাত জায়গা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। ধর্মীয় স্থানগুলো পর্যটন ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়, যেমন তোমরা জানো কালীঘাট, তারাপীঠ, মায়াপুর, এই সমস্ত যে ধর্মীয় স্থান রয়েছে সেগুলো পর্যটন ক্ষেত্রের জন্য সবচেয়ে উন্নত জায়গা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। প্রচুর পরিমাণে ধর্মপ্রাণ মানুষ সেখানে বেড়াতে যান বা সেখানকার মন্দির দর্শনে যান। ঐতিহাসিক স্থানগুলো পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, যেমন তোমরা জানো হাজারদুয়ারি মুর্শিদাবাদ জেলায় রয়েছে, বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় রয়েছে, আমাদের মালদা জেলায় তোমরা বিখ্যাত ঐতিহাসিক পর্যটন স্থান গৌড়, তোমরা প্রায় হয়তো প্রত্যেকেই চলে গেছো বেড়াতে গৌড়ে। হ্যাঁ, তোমরা জানো সাংস্কৃতিক কেন্দ্র, এটাও পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, যেমন কলকাতা, শান্তিনিকেতন, এই সমস্ত জায়গা সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। সামুদ্রিক পর্যটন কেন্দ্রও পশ্চিমবঙ্গে রয়েছে, যেমন তোমরা জানো দীঘা, শঙ্করপুর, মন্দারমণি ইত্যাদি, ডায়মন্ড হারবার ইত্যাদি জায়গাগুলো সমুদ্রের নিকটবর্তী এবং সেগুলো সামুদ্রিক পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। পর্যটন কেন্দ্র গড়ে ওঠার কারণ একটু আলাদা হবে, আগেকার পয়েন্টগুলোর সাথে মিলবে না, এটা আমি লিখে নাও তোমরা একটু, আমি বলার সাথে সাথে তোমরা লিখে নেবে। 1 নম্বর পর্যটন স্থলের বৈচিত্র্য। পশ্চিমবঙ্গে পর্যটন স্থলের যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ, সব রকম আছে, সমুদ্র আছে, পাহাড় আছে, প্রায় সব কিছুই আছে, জঙ্গল আছে, ইত্যাদি ইত্যাদি। পশ্চিমবঙ্গ 2 নম্বর উন্নতির কারণ কি? ভ্রমণ পিপাসু বাঙালি, অর্থাৎ বাঙালিরা ভারতবর্ষের সবচেয়ে এমন একটি জাতি যারা সবচেয়ে বেশি ভ্রমণ পিপাসু, সবচেয়ে বেশি ভ্রমণ করে। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে যদি পর্যটক স্থান আছে সেখানে সবার আগে যায়, তারপরে তারা ভারতের বিভিন্ন প্রান্তে যায়, সেই জন্য পর্যটন শিল্প যথেষ্ট উন্নতি করছে। 3 নম্বর আন্তর্জাতিক বিমানবন্দর। পশ্চিমবঙ্গে কলকাতাতে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, যেখানে আন্তর্জাতিক পর্যটকরা, বিদেশের পর্যটকরা সহজেই কলকাতাতে যখন প্রথম আসে কলকাতার আশেপাশের স্থান তারা ঘুরে। হ্যাঁ, অথবা দার্জিলিং, যেহেতু ঐতিহাসিক কারণের মধ্যে আমি বলছি, দার্জিলিং যেহেতু ব্রিটিশ আমলের শৈল শহর ছিল, বা তোমরা জানো 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল, ব্রিটিশরা আমাদের দেশ শাসন করেছে, স্বাভাবিকভাবে বিদেশের পর্যটক, ব্রিটিশরা বা অন্যান্য বিদেশি পর্যটকরা কলকাতা প্রায়শই বেড়াতে আসে এবং দার্জিলিংও তারা প্রায়শই বেড়াতে যায়। উন্নত যোগাযোগ ব্যবস্থা একটা অন্যতম কারণ পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে। সমস্যা কি কি আছে না, পশ্চিমবঙ্গের যে দুর্গম অঞ্চলগুলো, পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে, দার্জিলিংয়ের বলা যায় বা জলপাইগুড়ি ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলগুলো, যেগুলো যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত নয়, এটা একটা পর্যটন শিল্পের কিন্তু সমস্যা। চিকিৎসা কেন্দ্রের অভাব। বেশিরভাগ পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রগুলোতে চিকিৎসা কেন্দ্র যথেষ্ট পরিমাণে উন্নত চিকিৎসা কেন্দ্র নেই। হোটেলগুলো অনুন্নত মানের। বিদেশি পর্যটক বা ভারতের যে সমস্ত পর্যটক যারা একটু বেশি খরচ করতে তারা পারবে, তারা যেহেতু হোটেলগুলো অনুন্নত মানের হয়, তারা সহজেই এই স্থানগুলোকে বেছে নেয় না পর্যটনের ক্ষেত্রে। বিনোদনের অভাব। পশ্চিমবঙ্গের যে পর্যটন ক্ষেত্রগুলো আছে সেখানে বিনোদনের যথেষ্ট অভাব রয়েছে। কি অভাব রয়েছে না, তোমরা যারা বেড়াতে যাবে দীঘা ফিঘাতে দেখবে সামুদ্রিক বিচ, অথচ প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা নেই, প্যারাস্লাইডিংয়ের ব্যবস্থা নেই, বোটিং নেই, কায়াকিং নেই। হ্যাঁ, কিন্তু অথচ গোয়াতে গেলে দেখা যাচ্ছে এই সমস্ত উন্নত পরিষেবা সেখানে রয়েছে। স্বাভাবিকভাবে ভারতবর্ষের বা বিদেশি পর্যটকদের অনেকেই এই সমস্ত উন্নত পরিষেবা না পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রগুলোতে আসতে চায় না। সম্ভাবনা কি আছে? সম্ভাবনা আমরা কি করতে পারি? যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে পারি, চিকিৎসা ব্যবস্থা করতে পারি, হোটেলগুলোর গুণগত মান বাড়াতে পারি এবং বিনোদনের যদি আমরা ব্যবস্থা করতে পারি, তবে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র, যেখানে পর্যটন শিল্পের যথেষ্ট বিকাশ ঘটবে। আচ্ছা, আমি এখানে মোটামুটি 5টা শিল্প সম্পর্কে বললাম। তোমাদের আরও শিল্প রয়েছে, যেমন আমি নাম বলে দিচ্ছি: তথ্য প্রযুক্তি শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কি?
উৎপন্ন ফসল থেকে খাদ্যজাত প্যাকেটজাত খাদ্যদ্রব্য তৈরির যে শিল্প বা কারখানা সেটাকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলা হয়। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কোথায় গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে? পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প আছে। দু চারটা নাম আমি তোমার মনে রাখার জন্য বলে দিচ্ছি। মালদা সবচেয়ে বিখ্যাত তোমরা জানো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য। কেন? কারণ এখানে ফল আম প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, আম থেকে জ্যাম, জেলি ইত্যাদি ইত্যাদি আচার ইত্যাদি তৈরি হয়। বীরভূমের সিউড়ি আচার শিল্পের জন্য বিখ্যাত। শিলিগুড়ি ফল প্রক্রিয়াকরণ শিল্পের জন্য বিখ্যাত। এই সমস্ত প্রচুর জায়গার নাম আছে যেগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। তথ্য প্রযুক্তি শিল্প, তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে কোন কোন তথ্য প্রযুক্তি শিল্প পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তোমরা জানো? কলকাতার সল্ট লেক তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত জায়গা। এছাড়াও হাওড়া, দমদম, কল্যাণী প্রভৃতি জায়গায় তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে। প্রত্যেকটা শিল্প যেমন এখানে গড়ে ওঠার বা উন্নতির কারণ আছে, তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রেও উন্নতির কারণ আছে, গড়ে ওঠার কারণ আছে। সময়ের অভাবে আমি ওটা আলোচনা করছি না। এগুলো সমস্যা রয়েছে এবং তার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও আরও একটি শিল্প আছে, সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প। ক্ষুদ্র শিল্প বা কুটির শিল্প সম্পর্কে তোমাদের বলে দিই। বৃহৎ শিল্প যেগুলো বড় আকারের শিল্প বা কলকারখানা, যেখানে বড় আকারের প্রচুর টাকা ইনভেস্ট করা হয়। কিন্তু ক্ষুদ্র শিল্প কোনগুলো? ভারতের যে ক্ষুদ্র শিল্পের সমবিভাগের যে সংজ্ঞা আছে সে অনুযায়ী ক্ষুদ্র শিল্প হচ্ছে কি, যেখানে 3 কোটি টাকার কম বিনিয়োগ করা হবে, সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প। কুটির শিল্প কোনগুলো? কুটির শিল্প যেগুলো বাড়িতেই কোনো জিনিস তৈরি করা হবে সেটা হচ্ছে কুটির শিল্প। যেমন বাড়িতেই হয়তো আচার তৈরির কারখানা আছে, সেটা কুটির শিল্পের মধ্যে পড়ছে। আবার বাড়িতে আচার তৈরির কারখানা আছে অথচ 3 কোটি টাকার কম বিনিয়োগ করা হয়েছে সেই কারখানা বা শিল্প তৈরি করতে, সেটা কিন্তু কুটির শিল্পের মধ্যেও পড়ছে। মাটির বিভিন্ন জিনিস তৈরির যারা কুমোররা, সেটাও কিন্তু এক প্রকার কুটির শিল্পের জন্য, কুটির শিল্পের মধ্যে পড়ে। নদিয়াতে পুতুল তৈরির জন্য বিখ্যাত তোমরা জানো। মেদিনীপুরের শঙ্খের বিভিন্ন জিনিস তৈরির জন্য বিখ্যাত তোমরা জানো। এগুলো সব কুটির শিল্পের মধ্যে পড়ছে। এগুলো জাস্ট আমি টাচ করলাম, আরও ডিটেলসে তোমরা যখন বই একটু পড়বে, জাস্ট একটু পড়লেই এগুলো হয়ে যাবে। বাকি একটা অংশ থেকে গেল, সেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের শহর, বন্দর এবং পর্যটন কেন্দ্র। পর্যটন কেন্দ্র সম্পর্কে আমি প্রথমেই আলোচনা করে দিয়েছি। এখানে যে আলোচনা করেছি সেটাই যথেষ্ট পর্যটন কেন্দ্রের জন্য। পর্যটন কেন্দ্র নৈসর্গিক অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য যেখানে রয়েছে, যেমন দার্জিলিং ডুয়ার্স। ধর্মীয় অর্থাৎ কালীঘাট, তারাপীঠ, মায়াপুর। ঐতিহাসিক হাজারদুয়ারি, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গাগুলো। সাংস্কৃতিক কলকাতা, শান্তিনিকেতন, এই সমস্ত সমুদ্রর যে পর্যটন কেন্দ্র সেগুলো হচ্ছে তোমার দীঘা, মন্দারমণি এগুলো। ফরেস্ট বা অরণ্য সংকুল যে পর্যটন কেন্দ্র, সেগুলো তুমি ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল উল্লেখ করতে পারো। তো পর্যটন কেন্দ্র গেল। বন্দর নিয়ে একটু আলোচনা করে নিই। বন্দর পশ্চিমবঙ্গের 2টো বন্দর আছে, এর আগেও আমি বারংবার আলোচনা করেছি। কি কি বন্দর? কলকাতা আর হচ্ছে হলদিয়া, দুটোই নদী বন্দর। হ্যাঁ, কলকাতার ক্ষেত্রে কৃত্রিম পোতাশ্রয় রয়েছে। এই বন্দরগুলোর সুবিধা কি? বন্দরগুলো আমাদের আশেপাশের যে রাজ্য আছে, যেমন উড়িষ্যা, ঝাড়খণ্ড, তারপরে সিকিম, এদের পশ্চাৎভূমি হিসাবে কাজ করে। এই বন্দরের মাধ্যমে প্রচুর জিনিস বিদেশে রপ্তানি হয় আমাদের রাজ্যে, তথা আমাদের ভারতের বিভিন্ন জিনিস বিদেশে রপ্তানি হয়। আবার পৃথিবীর বিভিন্ন ভারতবর্ষের বাইরে থেকে অন্যান্য জিনিস আমাদের রাজ্যে আমদানিও করা হয়। একটা অংশ সম্বন্ধে একটু সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে শহর। শহর তোমরা জানো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শহর কি কি আছে মোটামুটিভাবে। তোমরা যে কটা জেলা রয়েছে, জেলার প্রতিটা সদর শহর রয়েছে। তোমরা যেমন মালদার ক্ষেত্রে, প্রথম মালদা দিয়ে শুরু করছি। মালদাতে রয়েছে ইংরেজবাজার, মালদাতে রয়েছে মালদহ বা পুরাতন মালদহ। আর উত্তর দিনাজপুরের ক্ষেত্রে রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে বালুরঘাট, কুচবিহারের ক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ারের ক্ষেত্রে আলিপুরদুয়ার। জেলার নাম অনুযায়ী সেই জেলার সদর শহরের নাম রয়েছে। জাস্ট একবার একটু বইটা দেখে নেবে, তাতে আশা করি হয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই মোটামুটি শেষ হচ্ছে। একটা জিনিস বলার, যে তোমরা এখনও করোনা চলছে, সেই জন্য তোমরা যে স্বাস্থ্যবিধি আছে সেটা অবশ্যই বাড়ি মেনে চলবে এবং বাড়ির প্রত্যেকটা গার্জেনকে মেনে চলতে অনুরোধ করবে। বাড়ির আশেপাশের বন্ধুবান্ধবদেরও মেনে চলতে অনুরোধ করবে, কারণ করোনা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। এটা মাথায় রেখে তোমাদের স্বাভাবিক জীবনযাপন চালাবে। ধন্যবাদ।